জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরমপিতার আতুল শ্রীচরণে ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করে এই যে সুবিবাহ এবং সুপ্রজননের গুরুত্ব, এই প্রসঙ্গে জ্যোতিষশাস্ত্রীয় মত, এই বিষয়ে ইষ্ট প্রসঙ্গ এর আগে দুটি পার্টে তারই দয়াতে নিবেদন করা হয়েছে। এবার তৃতীয় পার্টে আমরা এই প্রসঙ্গেই অঙ্গাঙ্গিভাবে যা জড়িত চতুরাশ্রম সম্বন্ধে ইষ্ট প্রসঙ্গ সংক্ষিপ্তভাবে নিবেদন করছি। এই চতুরাশ্রম বলতে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এগুলোর প্রকৃত তাৎপর্য কি এবং কিভাবে এটা যুগোপযোগী করে এর মধ্যেকারের যে বিজ্ঞান সেটাকে প্রতিষ্ঠিত যুগোপযোগী করে কিভাবে করা যায় সেই সম্বন্ধে পুরুষোত্তম যা দিগদর্শন দিয়েছেন সেটা আমরা সেই প্রসঙ্গে একটু অনুধাবন করার চেষ্টা করব। ঠাকুর বলেছেন যে ঋষি প্রবর্তিত আর্য চতুরাশ্রম যেদিন থেকে বিলোপ সাধন হইয়াছে তখন হইতেই জাতির অধঃপতন শুরু হইয়াছে। জাতিকে বাঁচাইতে এবং বৃদ্ধি পাওয়াতে হইলে প্রত্যেকের নিজ নিজ জীবনে উক্ত চতুরাশ্রমের ব্যবস্থা প্রতিপালন অবশ্য করণীয়। কারণ লাইফকে, জীবনকে চার ভাগে ভাগ করিয়া অ্যাকুইজিশনের, অর্জনের, গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের, ক্রমোন্নতির জন্যই বিশেষ শ্রম করিয়া নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স, জ্ঞান ও অভিজ্ঞতাকে অর্জন করার উদ্দেশ্যে ঋষিরা এই চতুরাশ্রমের রকমারি ব্যবস্থা করিয়াছিলেন। খুব সুন্দরভাবে তিনি কারণটি বললেন। যে জায়গায় থেকে হাতে কলমে পরিশ্রম করে অনুসরণ, পর্যবেক্ষণ, অধিগমন ও ধারণার ভিতর দিয়ে জানাকে অর্জন করে সত্য, অর্থাৎ যাহা জীবন ও বৃদ্ধির পোষণীয় ও যাতে তা বৃদ্ধির পথে চলতে পারে তাকে লাভ করা যায়, তাকেই আশ্রম বলা হয়। তাহলে আশ্রম সম্বন্ধে কি বলা হয় তিনি বলে দিলেন। আশ্রম খাওয়া দাওয়ার ফুর্তি করো, পারিপার্শ্বিক দুনিয়ার ধার ধেরো না, খেয়াল খুশিকে বেপরোয়া চালাও, এমনতর জায়গা নয় বা এমনতর কিছু নয়, বরং অটুট ইষ্টপ্রাণতায় উদ্দীপ্ত হয়ে সেবা, সহানুভূতি ও সাহচর্যের ভেতর দিয়ে প্রত্যেকটি পারিপার্শ্বিকের জীবন ও বৃদ্ধির বাধাকে সরিয়ে যথাযথভাবে তার পোষণীয় ও ভরণীয় যাবতীয় যা কিছুর ব্যবস্থা করে প্রত্যেককে জীবন ও বৃদ্ধির দ্যুতি সম্পন্ন করে প্রত্যেক অন্তরে নিনর ও নির্ঘাতভাবে ইষ্ট প্রতিষ্ঠার তাগিদে অবাধ চলনে অমরণের দিকে চালিয়ে দেওয়া। আর এই করতে গিয়ে মানুষের ভক্তি, জ্ঞান ও সহজ কর্মপ্রবণতার চলনে ইষ্ট সাক্ষাৎকার হয়ে আপ্রাণ মঙ্গলময়তায় যা হবার তাই হয়। এই তো গেল আশ্রমের কথা। মানে আশ্রম ধর্মের মধ্যে এতগুলো সব রয়েছে, এক কথায় ইষ্ট প্রতিষ্ঠা, তাগিদ, সেই তাগিদে অবাধ চলন এবং জীবন ধর্মের দিকে, জীবন বৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া। আবার বলছেন, আর মানুষের যে চতুরাশ্রমের কথা বলা হচ্ছে ও হয়েছে, মানুষের জীবন ও চলনার ক্রমবিকাশ ও বিবর্ধনের চারটে থাক, মানে চারটে স্টেজ। প্রথমে হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম। এই ব্রহ্মচর্য আশ্রম সম্বন্ধে আমাদের ভুল ধারণা আছে। পুরুষোত্তম অনুকূল চন্দ্র
সেটি ক্লিয়ার করে দিয়েছেন। প্রথমে হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম, অর্থাৎ যাহাতে মানুষ বৃদ্ধি পায়, আর যা দিয়ে সে অজানার ভেতর থেকে জানাকে কুড়িয়ে নিয়ে পারিপার্শ্বিক প্রত্যেক অন্তরে দীপ্ত হয়ে ওঠে, ইষ্ট প্রাণতাকে অবলম্বন করে তারই চিন্তন ও আচরণ, এই হচ্ছে সত্যিকারের ব্রহ্মচর্য। অর্থাৎ ব্রহ্ম বৃদ্ধির জ্ঞানকে আয়ত্ত করার জন্য যে আচরণ ইষ্টকেন্দ্রিক, সেটাই হলো ব্রহ্মচর্য। এটাই বললেন। আর এই করতে গেলেই মানুষের যা কিছু বৃত্তি আছে সবগুলিকে এতে লাগাতে হবে, তা সব রকমে। আর সেই বৃত্তিগুলিকে লাগাতে গেলে ওই করার অপলাপ হয়, সেগুলোকে আলাদা করে অকেজোভাবে রাখতে হবে। আবার যখন তার দরকার হবে সেই রকম স্থান বা অবস্থায় তাকে তেমনি করে প্রয়োগ করতে হবে, যাতে নাকি ওই সত্য কি চিরন্তন সত্য, এটার্নাল এক্সিস্টেন্স, যা ছিল, যা আছে, যা থাকবে, তাই ব্রহ্ম। এটা ঈশ্বর বলি, গড বলি, যাই না বলি, সেটাই সত্য। তো বলছেন যাতে নাকি ওই সত্য, অর্থাৎ জীবন বৃদ্ধি পোষিত হয় বা উদ্দীপ্ত হয়, ওই চিরন্তন সত্যকে অবলম্বন করেই, অর্থাৎ তাকে জানার জন্য যে আচরণ, সেই সত্যকে যিনি জানেন, সেই সত্যের মূর্ত প্রতীক যিনি, সেই জীবন্ত ইষ্টকে অবলম্বন করেই যে সাধনা এবং তপস্যা, সেটাকেই ব্রহ্মচর্য। সেটাই বললেন যে ওই সত্য, অর্থাৎ জীবন বৃদ্ধি পোষিত হয় বা উদ্দীপ্ত হয়, এই হচ্ছে ব্রহ্মচর্যের কায়দা। নেংটি পড়ে থাকলেই ব্রহ্মচর্য হয় না। কিন্তু এটা বেশ করে মনে রাখতে হবে, এর প্রথম ও পরম উপাদানই হচ্ছে অটুট ও অমোঘ ইষ্টপ্রাণতা। যেমন করেই হোক এটাকে পুষ্ট করতে হবে। আর খুব সে বলছেন যে এটাকে পুষ্ট করতে হবে, কোনটাকে? ওই ইষ্টপ্রাণতাকে। আর খুব সে করে অমোঘ ও নিনরভাবে বাড়াতে হবে। আর এ যত পুষ্ট ও পরিষ্কার হবে, দক্ষতা ও ক্ষিপ্রতা একটা শান্ত অভিব্যক্তির ভেতর দিয়ে ততই তীব্র হয়ে দাঁড়াবে। আর এই দক্ষতা ও ক্ষিপ্রতার হচ্ছে ওই পথ অতিক্রম করার একমাত্র পদক্ষেপ। যখন এমন করে মানুষ তার ইষ্ট আশ্রয়ে অটুট হয়ে সত্যকে জেনে, অর্থাৎ যেমন করে যা যা করলে যেমন যা হয়, আর তা যা করে জীবন বৃদ্ধিকে ধরে রাখতে পারে, তা জানা একটা সহজ নিশ্চয়তা লাভ করে, তখনই সে তার অন্য পারিপার্শ্বিককে স্থান দিয়ে রক্ষা, পরিপোষণ ও পরিপালন করতে পারে। সে তখন তাদের আশ্রয়স্থল হওয়ার উপযুক্ত পাত্র হয়ে দাঁড়ায়। আর এই হলো গৃহস্থ আশ্রমের শুরু। মানে এই যে প্রিপারেশনটা, তার যে অধিগত হলো, অনুশীলনের মাধ্যমে আয়ত্ত হলো, সে তখন গার্হস্থ্য জীবনের উপযুক্ত হলো। আবার এমনি করে সেবা, সাহচর্য, সহানুভূতির ভিতর দিয়ে ভুয়ো পর্যবেক্ষণের চলনায় চলতে চলতে, করার ভেতর দিয়ে জানাকে অর্জন করতে করতে, ইষ্ট প্রেরণতায় আরতর হতে হতে তোমার অন্তর এমনতর একটা বিস্তারে এসে পৌঁছবে, যাতে আশ্রয় গ্রহণ করে স্থিত হয়ে অন্যের স্থিতির উপযুক্ত হয়েছিল, তার দরুন তোমার ওই গৃহস্থ আশ্রমে থেকে তোমার পরিবার পারিপার্শ্বিককে যেমন যেমন যা করেছ, সেটা আর তোমার জীবনের পক্ষেই অত্যন্ত ছোট্ট, দম আটকানো মতন বলে মনে হবে। বৃহত্তর পারিপার্শ্বিকের ডাক তোমাকে উদ্ব্যস্ত, উদ্দীপ্ত করে তুলেছে বলে তোমার নিয়তই তোমার মনে একটা ছেতানি ভাব মাথা তোলা দিতে থাকবে। মনে হবে তোমার ইষ্ট উপভোগ, ইষ্ট প্রতিষ্ঠার ভেতর দিয়ে
আরতর বেগে না চললে যেন জীবনটা তোমার নিনর স্থবির হয়ে উঠেছে, ওই হচ্ছে তোমার বানপ্রস্থের ডাক। বানপ্রস্থ অর্থাৎ বান শব্দটা আসছে বন থেকে। বন ধাতুর মানে হচ্ছে কিন্তু বিস্তার, আর প্রস্থ মানে প্রস্থান, অর্থাৎ বিস্তারে গমন করা বা বিস্তারে প্রস্থান করা, বনে চলে যাওয়া নয়। সংকীর্ণ অর্থ আমরা বানিয়ে ফেলেছি। তাহলে কি বললেন, যে ওই হচ্ছে যে বৃহত্তর সংসারের জন্য যে ডাক, সেটাকে পরিচালনা করা, সেই বৃহত্তর সকলের সংসার যাতে সুস্থ এবং সংবর্ধিত হয়, সেইটা করার যে আবেগ, সেইটা পালন করার নামই হচ্ছে বানপ্রস্থের ডাক, অর্থাৎ বিস্তারে গমনের ডাক। বন মানেই হচ্ছে বিস্তার। তোমার চলনকে আর কেউ আটকাবার নেই, তাই এই বিস্তারের স্থান বনকেই মানুষ ঠিক করে নিয়েছিল তখন। যখন তুমি গৃহস্থাশ্রমে অমন্তরভাবে দাঁড়াতেই পারলে না, করার ডাক, চলনার ডাক তোমাকে নিয়ত এমন্তরই করে তুলেছে, যাতে তোমার জীবন ধারণের উপযোগী প্রয়োজনগুলো ধীরে ধীরে আরো ভাবে কমে যাচ্ছে। অথচ এই কম দিয়েও তুমি বেশ ঝরঝরে জীবনযাপন করতে পারছো। এতে ওই গভীর থাকা তোমার আরো মুক্তিতে যেন জোর করে হাত ধরে একটা পরম আবেগময় টানে বিস্তারের প্রলোভনে বিহ্বল করে তুলেছে। তুমি কি আর দাঁড়াতে পারো? তোমার ছেলে মেয়ে নাতি পুতি যারা আছে, তাদের উপর তোমার ওই আশ্রমে যা কিছু করেছো, মানে গৃহস্থ আশ্রমে যা কিছু করেছো, যা কিছু কর্তব্য, তার ভার দিয়ে দিলে ছুট। মানে এরা এবার তোমার ওই গার্হস্থ আশ্রমকে সামলালে। এবার তিনি বলছেন, তুমি এবার আরো 10 জন বৃহত্তর সংসারে, বিস্তারের সংসারের, এই সংসার পরিবেশের যে বিস্তার, সেই বিস্তারে তুমি গমন করলে আরো প্রচুর সংখ্যক সংসারের দায় দায়িত্ব তুমি নিলে, তোমার এই সংসার জীবনের অভিজ্ঞতা দিয়ে তাদেরকে সহযোগিতা করা, পরিচালিত করা, এই সহায়তায়। সেটা হলো বানপ্রস্থ। বলছেন, আরম্ভ হলো তোমার বৃহত্তর জীবন নন্দিত বিস্তারণ বানপ্রস্থ আশ্রম। এই বিস্তারের বুকে দাঁড়িয়ে তোমার জীবনের চলনা আরোতর বেগে ছুটতে লাগলো। গৃহস্থ আশ্রমে অনভ্যাসের দরুন তোমার জীবনের প্রয়োজনীয় উপকরণ যেমন করলে তোমার এই চলা আরো অবাধ হতে পারে। তার জন্য হয়তো বেহিসাবি ভাবে আপ্রাণ টানে কত কৃচ্ছ সাধনা করে তোমার এই বাঁচন ও বর্ধনটাকে যাতে আরো কায়েম করতে পারো, অতি নগণ্য প্রয়োজনের ভেতর দিয়ে আপ্রাণ চেষ্টায় তা সব করায়ত্ত করে নিলে। তাতে সিদ্ধ হলে তুমি জীবনের চিন্তাও ভুলে গেলে, মৃত্যুকে ভাববারও অবসর রইল না। ভৃত্যের মতন পরম গতিতে, কার ভৃত্য? ঈশ্বরের ভৃত্য, ইষ্টের ভৃত্য। তো ভৃত্যের মতন পরম গতিতে অবলোকন করতে করতে স্থির চিত্তে মানুষের জীবন ও বৃদ্ধির পথে তারই সেবায় আপন ভোলা উদ্দাম ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে চিন্তা চলন বাক্য কর্ম জীবের জীবন ব্যাপন ও বর্ধনের পরিবেশন নিয়ে আত্মপ্রসাদের আবেগে চলতে লাগলে। এর ভেতরেও ইষ্ট প্রাণতায় উদ্বুদ্ধ তোমার পর্যালোচনা, পরিবেক্ষণ, পরিবেশন ও নিয়ন্ত্রণ ইত্যাদি চলতেই লাগলো। তারপর এমন্তর চলতে চলতে ওই চলনায় নিয়ে এলো তোমার সন্ন্যাস, অর্থাৎ তুমি ব্রহ্মচর্য আশ্রম থেকে এতদূর পর্যন্ত যা করেছো, যা হয়েছো, এমনকি তোমার ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত যা কিছু, সব ইষ্ট নিক্ষিপ্ত হয়ে তাতে নষ্ট হয়ে উঠল। আর এই হলো তোমার সন্ন্যাস আশ্রমের শুরু। তাহলে একবার কল্পনা করে দেখুন, প্রত্যেক আর্য দ্বিজেরই একটা শেষ পরিণতি হতো ইষ্ট উদ্বুদ্ধ এক বিরাট সার্বজনীন মনুষ্যত্বে। প্রত্যেকেই যেন একটা বিরাট জনসাধারণের প্রত্যেকের প্রতিনিধি,
মায় তাদের প্রত্যেক খুঁটিনাটির, আর এই গজিয়ে উঠত একটা অটুট আপ্রাণ ইষ্টপ্রাণতার মেরুদণ্ডের ওপর। তাহলে দেখুন, পুরুষোত্তম বলছেন যে সভ্যতা ছিল কি সভ্যতা! দুনিয়ার কোনো জাতি এখনো এর পরিকল্পনা করতে পেরেছে? প্রত্যেকেই ছিল বাস্তব হাতে কলমে গড়া ভক্তি, কর্ম ও জ্ঞানের জ্যান্ত উৎস। তাহলে এই যে চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস বলতে আসলে কি বোঝায়, তার পেছনের যে বাস্তব মেকানিজমটা কি, সেটা কিন্তু আমাদের অন্ধ সংস্কারচ্ছন্ন ধারণাটাকে পুরুষোত্তম কিন্তু পরিষ্কার করে দিলেন। এই জন্যই যুগ পুরুষোত্তম। এরপরে আমরা আরেকটু আসি এই প্রসঙ্গে। সেই প্রসঙ্গে হচ্ছে যে এই যে ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, গৃহজীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবন, এটা সর্বত্র সব দেশেই আছে। তো প্রসঙ্গ রাখা হয়েছে সুবিবাহ এবং সুপ্রজনন। আমরা ক্রমে ক্রমে সেই ধারাবাহিক আলোচনাতে প্রবেশ করছি। তো পুরুষোত্তম অনুকূলচন্দ্র, তাকে প্রশ্ন করা হলো যে নারী পুরুষের পরস্পরের একটা স্বাভাবিক আকর্ষণ আছে, এর কারণ কি? উভয়ের প্রতি উভয়ের কি যেন চাওয়া, এই চাওয়ার ফলে তো দেখতে পাই মানুষ বিধ্বস্ত, এর সার্থকতা কোথায়? এবার পুরুষোত্তম বলছেন, পুরুষ চায় নারীতে বিশ্রাম করতে, নারী চায় পুরুষকে সুস্থ করতে, বৃদ্ধি পাওয়াতে। আর যেখানে নারী তার এই আদিম স্বভাবকে ব্যাহত করেছে, সেখানেই সে তার ব্যর্থতার আলিঙ্গনে বিধ্বস্ত, বিব্রত, বিকৃত হয়েছে। আর নারীত্ব এতেই সার্থক হয়। আর তার পোষণ, তার বৃদ্ধি, তার চিন্তায় পুরুষকে এমনতরভাবে পুষ্ট, নারিস্ট করেই বা এমনতরভাবে উদ্দাম করেই তার নারীত্বের সার্থকতা। আবার পুরুষ নারীর কাছে এমন পেয়ে দুনিয়াটাকে এমন করে সেবা করে, জয়ের মুকুট মাথায় নিয়ে তার নারীর সম্মুখীন হয়ে তার দ্বারা সম্বর্ধিত হয়, এই পুরুষের সার্থকতা। আর এমনই করে সে নারীকে পূরণ করে সর্বতোভাবে, কারণ নারী চায় পুরুষকে প্রাণের মুকুট মাথায় পরিয়ে দেখতে, এতেই নারীর বৃদ্ধি বা পুষ্টি। আমাদের বিজ্ঞান কি বলছেন এবার একটু দেখি। সেখানে হার্সফিল্ড, গ্লিমসেস অব দ্য গ্রেট ভিয়ারেক, সেখানে বলছেন, উই অ্যাডভাইস এগেনস্ট ম্যারেজ unless the two sexual constitutions complement each other। অর্থাৎ স্ত্রী ও পুরুষ উভয়ে উভয়ের পরিপূরক না হইলে তাহাদের বিবাহে মত দিতে পারি না। তাহলে পরস্পরের পরিপূরক হতে হবে, এই যে ম্যাচিং, তবেই সেই বিবাহ সার্থক। এবার পুরুষের রয়েছে স্পার্ম সেল, নারীর রয়েছে ওভা, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু। প্রকৃতিগতভাবেই এই ডিম্বাণু এবং শুক্রাণুতে কোহেসিভ আর্জ, অর্থাৎ যুক্ত হওয়ার আবেগ বা আর্জ অফ ইউনিফিকেশন, মিলনের প্রবণতা, এটা ওই ডিম্বাণু এবং শুক্রাণুতে প্রকৃতিগতভাবেই দেওয়া আছে।
আর এই ডিম্বাণু এবং শুক্রাণুতে এটা দেওয়া আছে বলেই গর্ভে ডিম্বাণু শুক্রাণুকে আকর্ষণ করে একসাথে মিলিত হয়ে জাইগোট ফর্ম করে। তাহলে এই যে মিলনের আকুলতা, কোহেসিভ আর্জ অফ ইউনিফিকেশন, যৌগিক সম্বেগ যুক্ত হওয়ার আবেগ, এটা জন্মগতভাবে মানুষ নিয়েই জন্মায়। এটাকেই ঠাকুর সুরত শক্তি বলেছেন। এইটা আছে বলেই নারী পুরুষ পরস্পরের প্রতি আকর্ষিত হয়। যদি এই শুক্রাণু এবং ডিম্বাণুতে এই কোহেসিভ আর্জ না দেওয়া থাকতো, তাহলে নারী পুরুষ কেউই কারোর দিকে ফিরেও তাকাতো না, সৃষ্টিচক্র বন্ধ হয়ে যেত। কিন্তু এখানে এটা পরিপূরক হতে হবে, কমপ্লিমেন্টারি হতে হবে। কিসে? না হেরিডিটিক্যাল, জেনেটিক্যাল, যে ইনস্টিংক্ট ট্র্যাডিশনাল, এগুলো কমপ্লিমেন্টারি হওয়া চাই, পরস্পরের পরিপূরক হওয়া চাই। এখানেই আসে কিন্তু বিচার এবং বিশ্লেষণ, আমরা পরবর্তীতে আসছি। এইবার রাস্কিন সাহেব বলছেন, ইচ হ্যাজ হোয়াট দ্য আদার হ্যাজ নট, ইচ কমপ্লিটস দ্য আদার অ্যান্ড ইজ কমপ্লিটেড বাই আদার। অর্থাৎ একজনের যাহা নাই আর একজনের তাহা আছে, দুইজনই দুইজনকে পরিপূরণ করে। যাজ্ঞবল্ক্য সংহিতা প্রথম অধ্যায়ের ৭৪ নম্বর শ্লোকে বলা হচ্ছে, যত্রানুকূল্যং দম্পত্যে স্ত্রীবর্গস্তত্র বর্ণতে। এটার অর্থ করা হয়েছে, যেখানে স্বামী স্ত্রীর পরস্পরের আনুকূল্য, সেখানেই ত্রিবর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম সার্থক হয়। তাহলে পরে ঋগ্বেদের অনুবাদে সেখানেও দেখা যাচ্ছে যে হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার পেজ নাম্বার 124, সেই ইংরেজি অনুবাদে বলা আছে, আই গ্রাস্প thy hand that I may gain good fortune, that thou mayest reach old age with my the husband। অর্থাৎ তোমা হইতে সৌভাগ্যের অধিকারী হইব এবং তুমি সুদূর বার্ধক্য পর্যন্ত আমার সাথে বাস করবে বলে তোমার পানি গ্রহণ করছি। এইবার ফ্রেডরিক হ্যারিসন, বিশিষ্ট মনীষী, তিনি বলছেন, it is a difference of nature, an organic difference, alike in body, in mind, in feeling, and in character, a difference which it is the part of evolution to develop and not to destroy, as it is always the part of evolution to develop organic differences and not to produce their artificial assimilation. A difference, as I have said, but not a scale of superiority or inferiority. Who can say whether it is nobler to be husband or to be wife, to be mother or to be son? Is it more blessed to love or to be loved, to form a character or to write a poem? Enough of this ideal
conundrums which are as cynical as they are senseless. Everything depends on how the part is played, how near each one of us comes to the higher ideal, how our life is worked out, not whether we be born man or woman. Frederick Harrison on the features of women এই প্রবন্ধে তিনি বলছেন, কথার অর্থ হলো শরীরে, মনে, ভাবে, চরিত্রে নারী ও নর পৃথক। প্রকৃতির বিবর্তনের লক্ষ্যই এই বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলা, তাকে ধ্বংস করা নহে। কৃত্রিমতার আশ্রয় গ্রহণ করে দুইটিকে এক করিয়া তোলা নহে। নর ও নারীর মধ্যে পার্থক্য আছে, তাই বলিয়া কেহ কাহারও চেয়ে শ্রেষ্ঠ বা হীন নহে। স্বামী হওয়া ভালো না স্ত্রী হওয়া ভালো, মা হওয়া ভালো না ছেলে হওয়া ভালো, এই সমস্ত অলস অর্থহীন প্রশ্নের উত্তর কে দিতে পারে? সবটাই নির্ভর করে কে কিরূপভাবে তার নিজত্বকে, বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রাখিয়া ও বিকশিত করিয়া তাহার উচ্চতর আদর্শের দিকে পৌঁছিতে পারে তার উপর। তাহলে বিশিষ্ট মনীষীগণ এই যে নারী প্রধান না পুরুষ প্রধান, এই যে একটা বিতর্ক, তার সমাধান কিন্তু এখানে দিয়ে দিলেন। ঠাকুরও সেটা বলেছেন। এইবার ঠাকুরের প্রশ্ন করা হলো যে প্রজননই স্বামী স্ত্রীর মিলনের একমাত্র প্রয়োজন, না নরনারীর এই মিলনের আর কোনো উদ্দেশ্য আছে? শ্রী ঠাকুর বলেন, হ্যাঁ আছে। যখন নারী পুরুষের স্ত্রী হয় তখন সে চায় তার পুরুষকে তাই দেখতে, সে চায় তার পুরুষকে তাই করতে, যাতে তার পুরুষ সর্বতোভাবে বৃদ্ধিশীল হয় বা থাকে, আর তার পুরুষের বৃদ্ধিশীলতার উপরেই সর্বতোভাবে নির্ভর করে নারীর উৎকর্ষ। প্রশ্ন করা হলো কিরকম, কেমন? শ্রী ঠাকুর বলছেন, মাটি তার প্রাপ্ত সিডকে, বীজকে নারিশ করতে গিয়ে, পুষ্ট করতে গিয়ে, যেমন গাছ বা তার ফলের রিফিউজ গুলি, আবর্জনাগুলি অ্যাবজর্ব করে টেনে নিয়ে নিজের ক্যাপাসিটি অফ নারিশমেন্টকে বর্ধিত করার শক্তিকে এক্সাইট করে তোলে। তার ফলে বীজকে এমনতর নারিশমেন্ট, এমনতর পুষ্টি দেয়, যাতে নাকি সুস্থ বর্ধনক্ষম গাছের চারা জন্মে। আর মাটির প্রকৃতি এই, তাই তেমনি জীবজগতে নারী। এবার প্রশ্ন করা হলো, আপনি তো বলেছেন মাতৃত্বে নারীর চরম সার্থকতা, কিন্তু আজকাল অনেক নারী মাতৃত্বকে কেমন তাচ্ছিল্যের চোখে দেখে, এমনকি কেউ কেউ মাতৃত্বকে নারীত্বের অগৌরব বলে মনে করে। আমেরিকায় তো কোনো কোনো স্টেটে মেয়েরা মাতৃত্ব বর্জিত হওয়ার জন্যে ওভারিওটমি, ডিম্বকোষ কর্তন করছে। এবার ঠাকুর বলছেন, যারা মাতৃত্বকে খর্ব করে নারীত্বের প্রতিষ্ঠা করতে চায় তারা তো নারী নয়, সর্বনাশী। যতটুকু নারী মাতৃত্বকে খর্ব করে, নারীত্ব তার ভেতর ততটুকু, বরং তার চাইতে বেশি সংকীর্ণ হয়। তার বৈশিষ্ট্য হতে বিচ্যুত হয়ে একটা আনন্যাচারাল, অস্বাভাবিক জীবনের স্বপ্ন দেখে, তা পায় না, হয় না, পেতে পারে না। দুর্দশা তার সহজাত পুরুষ হওয়া ছাড়া আর উপান্তরিত থাকে না, আর সমাজ ও জাতিকে একটা অস্বাভাবিক, অপুষ্টিকর সংকীর্ণতার বিদ্রোহ সৃষ্টি করে মাত্র। তাহলে সেখানে এবার বার্ট্রান্ড রাসেল, একজন মনীষী, তিনি কি বলছেন? Women are the guardians of the race. Their life centers in motherhood. All their instincts and desires are directed consciously or unconsciously to this end.
it must be admitted that it is very desirable from the point of view of the nation. Principles of social reconstruction. কি বললেন? না, নারীর জীবন মাতৃত্বে কেন্দ্রীভূত, নারী জাতির নিয়ন্ত্রী, নারীর সমস্ত সহজাত সংস্কার ও প্রবৃত্তি জ্ঞাত বা অজ্ঞাতসারে তাহাকে সেই দিকেই চালিত করে। তাই রাসেল সাহেব জাতির দিক থেকে এটার সত্যতা ও সার্থকতা স্বীকার করেছেন। মনস্তত্ত্ববিদ জর্জ স্ট্যানলি হল তিনি তার এডুকেশন অফ গার্লস নামক প্রবন্ধের এক স্থানে বলছেন, দ্য ম্যাডোনা কনসেপশন এক্সপ্রেসেস ম্যানস হাইয়েস্ট কম্প্রিহেনশন অফ এ ওমেন্স ক্যারেক্টার। অর্থাৎ প্রকৃত নারীত্বের চরম আদর্শ যেন ম্যাডোনাতে অঙ্কিত হয়েছে। এবার হ্যাভলক এলিস, বিশ্ববিখ্যাত যিনি প্রজনন বিজ্ঞানী, তিনি বলছেন, নেচার হ্যাজ সো কনস্টিটিউটেড ওমেন দ্যাট হার ক্রিয়েটিভ পাওয়ার অ্যান্ড ইয়ার্নিং সেন্টার প্রাইমারিলি on the forming of a child, and so long as woman is woman, it must remain so. অর্থাৎ হ্যাভলক এলিস বলছেন যে প্রকৃতি নারীকে এমনতরভাবেই সৃষ্টি করিয়াছে যাহাতে তার সৃষ্টিকারিণী শক্তি এবং প্রাণের ঐকান্তিক আকাঙ্ক্ষা প্রধানত সন্তান গঠনই কেন্দ্রীভূত। যতদিন নারী নারী ইহা ঐরূপী হতে বাধ্য। এবার আরেকজন মনীষী জি.এস. হল, তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি বললেন? When marriage and maternity are of less supreme interest, there are various results, the chief of which are as follows. Women grow dollish, sink more or less consciously to man's level, gratify his desires and even his selfish caprices, but exact in turn luxury and display, growing vain as he grows sordid. Thus, while submitting, conquering, and tyrannizing over him, content with present worldly pleasures, unmindful of the past, the future, or the above, failing to respect herself as a productive organism, she gives vent to personal ambitions, seeks independence, comes to know very plainly what she wants, perhaps becomes intellectually emancipated. She perhaps even affects mannish ways unconsciously, copying from those not most manly, or comes to feel that she has been robbed of something. Always expecting but never finding, she thus successively turns to art, science, literature, and reform, craves specially work that she cannot do, and seeks stimuli for feelings which have never found their legitimate expression. জি.এস. হল সাহেব কি বললেন? অর্থাৎ যে সমস্ত নারী বিবাহ ও মাতৃত্বকে হীন চক্ষে দেখে তাদের চরিত্রের নানা দোষ আবির্ভূত হয়,
তাহারা খেলো হয়, পুরুষ রকম আসে, বিলাসিতা ও জমকালো রকমে ঝোঁক হয়, পুরুষকে জয় করিতে ও তাহার উপর নানা প্রকার অন্যায় আধিপত্যের রুচি জন্মে, অতীত ভবিষ্যৎ সম্বন্ধে অন্ধতা ও বর্তমান সুখভোগকেই ঐকান্তিক আসক্তি দেখা দেয়। আরও অনেক দোষ ঘটে। নিজের জননৃত্যের কথা বিস্মৃত হইয়া সে ব্যক্তিগত উচ্চাঙ্কার পথে চালিত হয়। নানা রকম চাওয়া তাওয়ার ভিতর অতিশয় স্পষ্ট হইয়া ওঠে। নানা বিদ্যা অর্জন করিয়া পুরুষ নিরপেক্ষতা আনিবার জন্য পুরুষ সুলভ চরিত্রের অনুকরণে অশেষ ব্যর্থতা লইয়া আসে। বহু রকম অস্বাভাবিক কল্পনা পরায়ণ হইয়া সর্বদাই তাহাদের সার্থকতা আশা করে, কিন্তু পায় না। তাই সাহিত্য, বিজ্ঞান, কলা, সংস্কার ইত্যাদি কত দিকেই না ভাগ্য পরীক্ষা করতে যায়, এবং যাহা করিবার সে মোটেই যোগ্য নয় তাহাতেই যত্নপরায়ণ হয়। যে অনুভূতি তাহার জীবনে নাই তাহার উদ্দীপনার আশা পথে ধাবিত হয়। এবার পুরুষোত্তমকে প্রশ্ন করা হলো, সব দেশের সব সমাজে প্রায় লোকেই বিবাহ করে, সংসারী হয়, বিবাহটা করা কি এতই স্বাভাবিক, এতই প্রয়োজনীয়? শ্রী ঠাকুর বলছেন, স্ত্রী পুরুষের মিলন একটা প্রাকৃতিক ক্ষুধা। উভয়ের দ্বারা ইন্ডিউসড, উদ্বুদ্ধ হয়ে উভয়ের বিইং অ্যান্ড বিকামিং, বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে সলিড অ্যান্ড কন্টিনিউয়াস, পাকা ও অবিচ্ছিন্ন করিতে চায়। তাই মনোবৃত্তানুসারিণী স্ত্রী, অর্থাৎ যার সাহচর্যে পুরুষ নারিষ্ঠ হয়, এলিভেটেড হয় এবং অ্যাক্টিভ হয়, পুরুষের জীবনপ্রদ, স্থৈর্যপ্রদ ও শক্তিপ্রদ। তাই আর্যগণ স্ত্রীকে শ্রী বা লক্ষ্মী রূপিণী বলে অভিহিত করেন। শ্রী অর্থে তাকেই বোঝায় যে সর্বতভাবে সেবা করে, অর্থাৎ যার সেবায় জীবন তুষ্ট পুষ্ট অক্ষুণ্ণ থাকেই। সেবা করা মানে দাসীবৃত্তি করা নয়, আমাদের ভুল ধারণা আছে, বরং বৃদ্ধির দিকে নিয়ে যায়। আর পুরুষকে এমনতরভাবে সেবা করা স্ত্রীর প্রাকৃতিক স্বার্থ, আর এই তাদের জীবন তুষ্টি ও পুষ্টির একমাত্র সোপান। তাই পুরুষের পাওয়ায় আনন্দ, স্ত্রীর দেওয়ায় তৃপ্তি বা সুখ। তো মনুসংহিতার নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলা হয়েছে, স্ত্রিয়ং প্রিয়শ্চ গেহেষু ন বিশেষ হস্তি কশ্চন, অর্থাৎ গৃহে স্ত্রী ও শ্রী, গৃহে স্ত্রী এবং শ্রী একই, ইহাদের বিন্দুমাত্র তফাৎ নেই। অর্থাৎ স্ত্রীও যা, শ্রী বা সৌন্দর্যও তাই। দক্ষর সংহিতাতে বলা হচ্ছে, অনুকূলান বাগদুষ্টা দক্ষা সাধ্বী পতিব্রতা এবিরেব গুণর্যুক্তা শ্রীরেব স্ত্রী ন সংশয়। চতুর্থ অধ্যায়ের 12 নম্বর শ্লোক। অর্থাৎ যে স্ত্রী ভর্তার অনুকূল, যে অন্য কাহাকেও বাক্যদানে দুষ্টা নহে, যে দক্ষা, সাধ্বী ও পতিব্রতা, এই সমস্ত গুণযুক্তা স্ত্রী শ্রী, এতে সংশয় নাই। মানে এইরকম গুণওয়ালা যে স্ত্রী, সে শ্রী মানে সেই লক্ষ্মী। তো রাস্কিন সাহেব বলছেন, দ্য গ্রেট ইজিপ্টিয়ান পিপল, wisest of the nations, gave to their spirit of wisdom the form of a woman. তাহলে তিনি কি বললেন, যে মিশরীয়গণ যখন জ্ঞানে সমস্ত জাতির শীর্ষস্থান অধিকার করেছিল, তখন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবতার নারী রূপ দিয়েছিল। এবার ঠাকুরকে প্রশ্ন করা হলো, বিবাহ সমাজ জীবনের পক্ষে না হলেই কি নয়? শ্রী ঠাকুর বলছেন, পুরুষ যদি আদারওয়াইজ অন্যরকম জীবনযাপন করতে চায়, কালচার নিয়ে, উৎকর্ষের সাধনা নিয়ে থাকতে চায়, তাহলে আদারওয়াইজ হতে পারে। অর্থাৎ পুরুষ যদি খুব উচ্চতম ভাবধারা নিয়ে, যাদেরকে আমাদের শাস্ত্রে নৈষ্ঠিক ব্রহ্মচারী বলা হয়েছে, সেই রকম সংস্কার নিয়ে যারা জন্মিয়েছে,
উৎকর্ষের সাধনা নিয়ে যদি থাকতে চায়, তাহলে তারা এই বিবাহিত জীবনকে তারা কিন্তু উৎক্রমণ করতে পারে, অতিক্রম করতে পারে। এবার প্রশ্ন করা হলো, সে তো পুরুষের পক্ষে, নারীর? শ্রীরাঘব বলছেন নারীরও তাই, কিন্তু রেয়ারলি, কদাচিৎ। কারণ নারীর চরিত্র সহজদম্ব, ইজি সিম্প্যাথেটিক, সহজ সহানুভূতি প্রবণ, তাই তারা ভালো বা মন্দতে ইনক্লাইন্ড হয়ও, ঝুঁকে পড়ে সহজে। আর তার চরিত্রের কোহেসিভ টেন্ডেন্সি, মিলন প্রবণতা বেশি, সেই জন্য তার গুণগুলির কালো পাত্রভেদে সু বা কুয়ের আকার ধারণ করে। তাই তাদের কোনো না কোনো গুরুজনের অধীনে থেকে জীবনযাপন করা আর্যশাস্ত্রের বিধি আছে। তা রাস্কিন সাহেব বলছেন যে also variable as the light, the true changefulness of a woman may take the color of all that infalls upon and exalt it. রাস্কিন সাহেব কি বললেন? যে নারী প্রকৃতি আলোর মতন পরিবর্তনশীল, যাহা কিছুর উপর পড়ে তাহারই রঙে রঞ্জিত হয় এবং তাহাকে উদ্ভাসিত করে। প্রশ্ন করছেন আবার ঠাকুরকে যে তাই বোধহয় বিবাহটা মানব সমাজের শ্রেষ্ঠ সংস্কার উৎসব, আবার মেয়েদেরই যেন বিবাহ ব্যাপারে উৎসাহটা একটু বেশি, কেন? কে ঠাকুর বললেন পুরুষ শাসনু প্রকৃতির, অর্থাৎ পজিটিভ, আর মেয়ে চরিষ্ণু প্রকৃতির, অর্থাৎ নেগেটিভ। পজিটিভ নেগেটিভ, পুরুষ এবং প্রকৃতি যাকে বলা হয় আর কি। তো মেয়ে যখন পুরুষের সহিত মিলিত হয়, অর্থাৎ পুরুষের সুখ দুঃখ তুষ্টি পুষ্টি, মেয়েরও সুখ দুঃখ তুষ্টি পুষ্টি, এমনতর অবস্থায় যে পুরুষকে মেয়ে পুরুষকে অবলম্বন করে তার চরিষ্ণু জীবনের গতিপথ ও স্থির কেন্দ্রবিন্দুর সন্ধান পায়, তাই পুরুষকে আশ্রয় করেই তার চরিষ্ণুতা, অর্থাৎ চরিষ্ণুতা সার্থকতার কেন্দ্র খুঁজে পায়। অতএব এই যদি ব্যাপার হয়ে দাঁড়ায়, তবে মেয়েদের আনন্দ উৎসাহ তো বেশি হওয়াই উচিত ও স্বাভাবিক, কিন্তু সেটাও কিন্তু ওই যে পরস্পর পরস্পরের পরিপূরক হওয়া চাই। সেই বিশ্লেষণ কিভাবে হবে পরবর্তীতে আমরা আসবো ধীরে ধীরে। ঠাকুরকে প্রশ্ন করা হলো যে বিবাহ মানে কি? শ্রী ঠাকুর বলছেন নারীর এই পুরুষকে সম্বর্ধন করার প্রবৃত্তি আর পুরুষের অনন্তর সম্বর্ধিত হবার প্রবৃত্তির সমাধানের প্রয়োজন হতেই বিবাহের সৃষ্টি। নারী চায় পুরুষকে উদ্বর্ধন করতে, পুরুষ চায় নারীকে সর্বতোভাবে বহন করে নিজের জীবনকে বিস্তারে পরিপ্লুত করতে, তাই বিবাহ। বিবাহ উভয়ত দুইজনই পরস্পরকে বহন করবে, বিবাহ উভয়তই দুইজনেই পরস্পরকে বহন করবে। স্বামী স্ত্রীকে যেমন করে বহন করতে পারে তেমন করে, আর স্ত্রী স্বামীকে যেমন করে বহন করা উচিত তেমন করে। এই পাঠটা এর ক্রমাগতিটা আবার পরবর্তীতে পার্টে আসব। এখানে এই পাঠটার উপসংহারে এখানেই আসছি। পরের পার্টে এ প্রসঙ্গে আরেকটু বিস্তারিত প্রসঙ্গক্রমে আলোচিত হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।